বাংলার ইতিহাস যেন এক বিস্তৃত অরণ্যের মতো, যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে নানা রহস্য, বিস্ময় ও গৌরবের চিহ্ন। এই ইতিহাসের কিছু অংশ আমাদের কাছে সুপরিচিত, আবার কিছু অংশ সময়ের প্রবল স্রোতে হারিয়ে গিয়ে প্রায় বিস্মৃত হয়ে পড়েছে। কর্ণ-সুবর্ণ সেই সব বিস্মৃত অধ্যায়ের অন্যতম, একটি প্রাচীন নগরী যা একসময় ছিল বাংলার প্রাণকেন্দ্র, অথচ আজ তা প্রায় নিঃশব্দ, মাটির গভীরে লুকিয়ে থাকা এক স্মৃতিচিহ্ন মাত্র। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত যে অঞ্চলটিকে আমরা আজ সাধারণ গ্রামাঞ্চল হিসেবে দেখি, সেই স্থানেই একসময় গড়ে উঠেছিল কর্ণ-সুবর্ণ। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই নগরী ছিল ভৌগোলিক দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। নদী ছিল সেই সময়কার প্রধান যোগাযোগ পথ, আর সেই নদীপথের উপর নির্ভর করেই গড়ে উঠেছিল বাণিজ্য, সংস্কৃতি এবং মানুষের পারস্পরিক যোগাযোগ। ভাগীরথীর শান্ত স্রোত যেন একসময় বয়ে নিয়ে যেত অসংখ্য নৌকা, যেগুলিতে থাকত নানা পণ্য, দূরদেশের ব্যবসায়ী এবং নতুন নতুন সংস্কৃতির ছোঁয়া। কর্ণ-সুবর্ণ নামটির মধ্যেই যেন এক বিশেষ আকর্ষণ রয়েছে। সুবর্ণ অর্থ স্বর্ণ বা সোনা, যা ধন সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। এই নাম শুনলেই মনে হয় এটি যেন কোনো সোনার শহর, যেখানে প্রাচুর্যের অভাব ছিল না। কর্ণ শব্দটির উৎস নিয়ে নানা কাহিনী প্রচলিত। লোকমুখে শোনা যায় মহাভারতের বীর কর্ণ এই অঞ্চলে তার কুণ্ডল দান করেছিলেন। যদিও এই কাহিনীর ঐতিহাসিক ভিত্তি খুব দৃঢ় নয়, তবুও এটি মানুষের কল্পনায় এই শহরকে এক পৌরাণিক মহিমা প্রদান করেছে। আবার ইতিহাসবিদরা মনে করেন কর্ণ শব্দটি হয়তো কোনো শাসকের নাম অথবা কোনো প্রাচীন শব্দের রূপান্তর। এই নামের মধ্যেই যেন লুকিয়ে আছে ইতিহাস ও কল্পনার এক মিশ্র সুর। কর্ণ-সুবর্ণের প্রকৃত উত্থান ঘটে সপ্তম শতাব্দীতে, যখন বাংলার রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হন এক শক্তিশালী শাসক, রাজা শশাঙ্ক। সেই সময় বাংলার অবস্থা ছিল অত্যন্ত অস্থির। বিভিন্ন ছোট ছোট রাজ্য নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল, এবং কোনো একক শক্তিশালী নেতৃত্বের অভাব ছিল স্পষ্ট। এই বিভক্ত পরিস্থিতিতে শশাঙ্ক তার অসাধারণ দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলকে একত্রিত করেন। শশাঙ্কে এই ঐক্য প্রতিষ্ঠা ছিল বাংলার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তিনি শুধু যুদ্ধ জয়ের মাধ্যমে রাজ্য বিস্তার করেননি, বরং একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন। তাঁর শাসন আমলেই কর্ণ-সুবর্ণ রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং দ্রুত একটি শক্তিশালী নগরীতে পরিণত হয়। শহরটি তখন শুধু প্রশাসনিক কেন্দ্রই ছিল না, এটি ছিল মানুষের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। সকালবেলা সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তা। বাংলার ইতিহাস যেন এক বিস্তৃত অরণ্যের মতো, যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে নানা রহস্য, বিস্ময় ও গৌরবের চিহ্ন। এই ইতিহাসের কিছু অংশ আমাদের কাছে সুপরিচিত, আবার কিছু অংশ সময়ের প্রবল স্রোতে হারিয়ে গিয়ে প্রায় বিস্মৃত হয়ে পড়েছে। কর্ণ-সুবর্ণ সেই সব বিস্মৃত অধ্যায়ের অন্যতম, একটি প্রাচীন নগরী যা একসময় ছিল বাংলার প্রাণকেন্দ্র, অথচ আজ তা প্রায় নিঃশব্দ, মাটির গভীরে লুকিয়ে থাকা এক স্মৃতিচিহ্ন মাত্র। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত যে অঞ্চলটিকে আমরা আজ সাধারণ গ্রামাঞ্চল হিসেবে দেখি, সেই স্থানেই একসময় গড়ে উঠেছিল কর্ণ-সুবর্ণ। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই নগরী ছিল ভৌগোলিক দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। নদী ছিল সেই সময়কার প্রধান যোগাযোগ পথ, আর সেই নদীপথের উপর নির্ভর করেই গড়ে উঠেছিল বাণিজ্য, সংস্কৃতি এবং মানুষের পারস্পরিক যোগাযোগ। ভাগীরথীর শান্ত স্রোত যেন একসময় বয়ে নিয়ে যেত অসংখ্য নৌকা, যেগুলিতে থাকত নানা পণ্য, দূরদেশের ব্যবসায়ী এবং নতুন নতুন সংস্কৃতির ছোঁয়া। কর্ণ-সুবর্ণ নামটির মধ্যেই যেন এক বিশেষ আকর্ষণ রয়েছে। সুবর্ণ অর্থ স্বর্ণ বা সোনা, যা ধন সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। এই নাম শুনলেই মনে হয় এটি যেন কোনো সোনার শহর, যেখানে প্রাচুর্যের অভাব ছিল না। কর্ণ শব্দটির উৎস নিয়ে নানা কাহিনী প্রচলিত।
লোকমুখে শোনা যায় মহাভারতের বীর কর্ণ এই অঞ্চলে তার কুণ্ডল দান করেছিলেন। যদিও এই কাহিনীর ঐতিহাসিক ভিত্তি খুব দৃঢ় নয়, তবুও এটি মানুষের কল্পনায় এই শহরকে এক পৌরাণিক মহিমা প্রদান করেছে। আবার ইতিহাসবিদরা মনে করেন কর্ণ শব্দটি হয়তো কোনো শাসকের নাম অথবা কোনো প্রাচীন শব্দের রূপান্তর। এই নামের মধ্যেই যেন লুকিয়ে আছে ইতিহাস ও কল্পনার এক মিশ্র সুর। কর্ণ সুবর্ণের প্রকৃত উত্থান ঘটে সপ্তম শতাব্দীতে, যখন বাংলার রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হন এক শক্তিশালী শাসক, রাজা শশাঙ্ক। সেই সময় বাংলার অবস্থা ছিল অত্যন্ত অস্থির। বিভিন্ন ছোট ছোট রাজ্য নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল এবং কোনো একক শক্তিশালী নেতৃত্বের অভাব ছিল স্পষ্ট। এই বিভক্ত পরিস্থিতিতে শশাঙ্ক তার অসাধারণ দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলকে একত্রিত করেন। শশাঙ্কে এই ঐক্য প্রতিষ্ঠা ছিল বাংলার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তিনি শুধু যুদ্ধ জয়ের মাধ্যমে রাজ্য বিস্তার করেননি, বরং একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন। তার শাসন আমলেই কর্ণ সুবর্ণ রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং দ্রুত একটি শক্তিশালী নগরীতে পরিণত হয়। শহরটি তখন শুধু প্রশাসনিক কেন্দ্রই ছিল না, এটি ছিল মানুষের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। সকালবেলা সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তাগুলি জেগে উঠত মানুষের কোলাহলে। ব্যবসায়ীরা তাদের দোকান খুলত, কারিগররা কাজে ব্যস্ত হয়ে পড়ত, আর কৃষকেরা তাদের পণ্য নিয়ে বাজারে আসত। শহরের প্রতিটি কোণে যেন এক প্রাণচাঞ্চল্য বিরাজ করত। বাজার ছিল কর্ণ সুবর্ণের প্রাণ। সেখানে নানা ধরনের পণ্যের সমাবেশ ঘটত। ধান, ফল, বস্ত্র, ধাতু, অলংকার, মশলা ইত্যাদি। দূরদেশ থেকে আসা ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করত, আর স্থানীয় মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস কিনত। এই বাণিজ্যিক আদান প্রদানের মধ্য দিয়েই শহরের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। কর্ণ সুবর্ণের অর্থনীতি মূলত কৃষি ও বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। ভাগীরথীর তীরবর্তী উর্বর জমিতে প্রচুর ফসল উৎপন্ন হতো। সেই ফসল শুধু স্থানীয় চাহিদা পূরণ করত না, বরং অন্য অঞ্চলেও রপ্তানি করা হতো। নদীপথে সহজ যোগাযোগের কারণে এই বাণিজ্য আরও সহজ হয়ে উঠেছিল। শহরের স্থাপত্যও ছিল অত্যন্ত উন্নত। রাজপ্রাসাদগুলি ছিল বিশাল ও সুসজ্জিত, মন্দিরগুলি ছিল কারুকার্যময়, আর সাধারণ মানুষের ঘরবাড়িও ছিল সুপরিকল্পিত। ইট ও পাথরের গাঁথুনিতে নির্মিত এই স্থাপনাগুলি সেই সময়কার প্রযুক্তিগত দক্ষতার পরিচয় বহন করত। শশাঙ্কের শাসনামলে কর্ণ সুবর্ণ শুধু অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেই নয়, সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ হয়ে ওঠে। এখানে বহু বৌদ্ধ বিহার ছিল, যেখানে ভিক্ষুরা অধ্যয়ন ও সাধনায় নিযুক্ত থাকতেন। এই বিহারগুলি ছিল জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে দর্শন, ধর্ম এবং বিভিন্ন বিদ্যার চর্চা হতো। একই সঙ্গে হিন্দু ধর্মেরও ব্যাপক প্রভাব ছিল। মন্দিরগুলিতে নিয়মিত পূজা অর্চনা চলত এবং বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হতো। এইভাবে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করত, যা একটি সহনশীল ও উদার সমাজ ব্যবস্থার পরিচায়ক। এই নগরীর সমৃদ্ধি বিদেশেও ছড়িয়ে পড়েছিল। চীনা পর্যটক হিউয়েন সাং যখন ভারতে আসেন, তখন তিনি কর্ণ সুবর্ণ পরিদর্শন করেন। তার ভ্রমণ বৃত্তান্তে এই শহরের প্রশংসা পাওয়া যায়। তিনি লিখেছেন, শহরটি ছিল জনবহুল, সমৃদ্ধ এবং শিক্ষিত মানুষের আবাসস্থল। তার এই বিবরণ কর্ণ সুবর্ণের ঐতিহাসিক গুরুত্বকে আরও দৃঢ় করে। কিন্তু ইতিহাসের নিয়মে কোনো গৌরব চিরস্থায়ী নয়। সময়ের স্রোত যেমন একটি সভ্যতাকে গড়ে তোলে, তেমনি একদিন তা ধ্বংসও করে। কর্ণ সুবর্ণের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে। রাজা শশাঙ্কের মৃত্যুর পর এই শক্তিশালী রাষ্ট্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শশাঙ্কের মতো শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্বের অভাবে প্রশাসনিক কাঠামো ভেঙে যেতে শুরু করে। রাজ্যের অভ্যন্তরে অস্থিরতা দেখা দেয় এবং বিভিন্ন শক্তি নিজেদের ক্ষমতা বিস্তারের চেষ্টা করে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাইরের আক্রমণও বাড়তে থাকে। শহরের মানুষ ধীরে ধীরে অনিশ্চয়তার মধ্যে পড়তে শুরু করে। ব্যবসায়ীরা নিরাপত্তার অভাবে অন্যত্র চলে যেতে থাকে। কৃষকেরা তাদের জমি ছেড়ে পালায়, আর শহরের প্রাণচাঞ্চল্য ক্রমশ কমে যায়। যে শহর একসময় মানুষের কোলাহলে মুখর ছিল, তা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে পড়ে। সময়ের প্রবাহে কর্ণ সুবর্ণ একসময় প্রায় সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে যায়। প্রাসাদগুলি ভেঙে পড়ে,
মন্দিরগুলি ধ্বংস হয়ে যায় আর রাস্তাগুলি ধুলোয় ঢেকে যায়। প্রকৃতি ধীরে ধীরে শহরটিকে নিজের মধ্যে গ্রাস করে নেয়। আজ সেই প্রাচীন নগরীর অনেকাংশই মাটির নিচে চাপা পড়ে আছে। তবে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে কিছু নিদর্শন উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরনো ইটের গাঁথুনি, মুদ্রা, মৃৎপাত্র এইসব নিদর্শন যেন অতীতের এক নীরব ভাষা, যা আমাদের সেই হারানো দিনের কথা মনে করিয়ে দেয়। কর্ণ সুবর্ণের এই দীর্ঘ কাহিনী আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। সমৃদ্ধি কখনো স্থায়ী নয়, কিন্তু ইতিহাস চিরকাল বেঁচে থাকে। একটি সভ্যতার উত্থান যেমন মানুষের ঐক্য, পরিশ্রম ও নেতৃত্বের উপর নির্ভর করে, তেমনি তার পতনও ঘটে যখন এই গুণগুলি হারিয়ে যায়। এই ইতিহাস আমাদের শেখায় যে অতীতকে জানা ও সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসই আমাদের পরিচয়, আমাদের শিকড়। কর্ণ সুবর্ণের ধ্বংসস্তূপ তাই শুধু একটি হারানো শহরের চিহ্ন নয়, এটি আমাদের অতীতের এক মূল্যবান শিক্ষা। কর্ণ সুবর্ণের ইতিহাসকে যদি আমরা শুধু রাজা ও যুদ্ধের কাহিনী হিসেবে দেখি, তাহলে তার প্রকৃত রূপ ধরা পড়ে না। একটি শহরের আসল পরিচয় লুকিয়ে থাকে তার মানুষের জীবনে।